বৌমা তোমার ভাবি অশিক্ষিত মূর্খ মানুষ হইলে কি হইব, কিন্তু রান্নার হাত ফার্স্ট ক্লাস। এসব কি দুলাল? আমার আম্মু কি এখানে বসে খাবে? এই ফকিরদের মতো লাইন ধরে বসে আমি খেতে পারবো না, প্রয়োজন আমি না খেয়ে থাকবো। আর ভাইজান এত কিছু রান্না করছেন, চেয়ারও ভিক্ষা করে নিয়ে আসছেন, একটা টেবিলে তো চেয়ার নিয়ে আসতে পারতেন। যান টেবিল নিয়ে আসেন। ভাইজান কোনো টেবিল আনতে যাবে না। তোমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে এভাবে মাটিতে বসে ফকিরের মতোই খেতে হবে। আসার পর থেকে, এই বাড়িতে পা দেওয়ার পর থেকে তুমি অনবরত আমার ভাই আর ভাবিকে অপমান করে যাচ্ছ। আমি কিন্তু আর একবারও সহ্য করবো না বলে দিলাম। সহ্য করবে না মানে? তুমি কি আমার মেয়েকে মারবে নাকি? রাইসা তো কোনো কথা মিথ্যা বলেনি, যা বলেছে সত্য বলেছে। রাইসা কোনোদিন এরকম নিচে বসে খায়নি, ওর অভ্যাস নেই। তাছাড়া তুমি নিজেই তো আমার পায়ের ট্রিটমেন্ট করিয়েছো, ডাক্তার দিয়ে গেছো, রাইট? ইয়েস, আই নো দ্যাট, আই নো দ্যাট। কিন্তু আপনারা যেটা চাচ্ছেন সেটা আমাদের ভাই ভাবির করার সামর্থ্য নেই। তাদের যেটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে সম্পূর্ণ আপনাদের সম্মানিত করার চেষ্টা করেছে, কিন্তু আপনারা তাতে। এ দুলাল ভাই থাম তো। মামা আমরা আসলে বুঝতে পারি না, একটা টেবিল আনা এটা তো কোনো ব্যাপার না, কঠিন বিষয় না, 5 মিনিটের বিষয়। তাহলে ভাইজান যেই কাজটার সমাধান 5 মিনিটে করা সম্ভব সেই কাজটা করলে না কেন? তোমার ভাই কইলই তো বুঝতে পারে নাই। আর কাড়াই লইছো কেন? যাও না সেন্টার বাড়ি থেকে যায় ভাস করা টেবিলটা নিয়ে আসো। দৌড় দাও। এখনই আনতাছি, এখনই আনতাছি। তাড়াতাড়ি যাও। বোন রে, এই বাড়িতে তো কোনোদিন তোমাকে মতো এত বড় লোক শহরের মেহমান আসে নাই, তাই আমরা জানি না কেমনে আপ্যায়ন করতে হয়। আমরা তো মনে করছি আমগো দুলাল তার বউ আর শাশুড়ি নিয়ে আইছে। দুলালের বউ আর শাশুড়ি যে এত বড় লোক আমরা তো এটা বুঝতে পারি নাই। আয় না, তো চেয়ারগুলা নিয়ে যা। এই যে লই আছি টেবিল, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ওইখানে যা। হ্যাঁ পরের বার দেখবা, বুঝছো বৌমা, এই চেয়ার এই টেবিল আমি নিজেই কিনা লইছি। হ্যাঁ বউ বউ বউ, খাবার দাও খাবার দাও। বউ বউ বউ। ভাই তুই কি এখানে বসবি? এইখানে বসবি, চেয়ার দিমু। এখানে এখানে বসবি না এখানে বসবি? এখানে বসবি, বয়। না আপনি তো অসুস্থ মানুষ, বসো বৌমা বসো। হ্যাঁ প্লেট দাও, প্লেট দাও, প্লেট দাও। আরে দিতেছি। প্লেট গুলো আগে দিবা না? এই যে এখান থেকে বাইরে বাইরে দিতেছি, তোমরা ওখানে বসো। কি হয়েছে? মন খারাপ করে বসে আছো? দুলাল রে পোড়ানোর সময় কি ভাবছি, আর অহন কি হইতাছে। যাওয়ার ঠিকই হইতেছে। ছোট বাইরে পড়াশোনা করায় অফিসার বানাইছো, সে বড় লোকের মাইয়া বিয়া করছে, এখন লাত্তি উষ্টা তো আমগো খাওয়ানি লাগবো। আমরা তো গরিব মানুষ হয় জন্ম নিচ্ছি, এই গরিব হওয়া কি পাপ হইছে? গরিব হওয়া অপরাধ হয় না, তোমার অপরাধ হয়েছে ছোট বাইরে পড়াশোনা করায় অফিসার বানাইছো। আয়নার মা, অহন তো মনে হইতাছে দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। সেই কালসাপ অহন আমার দংশন করতেছে, সাপের বিষে সারাটা শরীর নীল হয়ে যাইতেছে। এই জীবনে চাই না শুনে তো আমি কোনো পাপ করি না, তাহলে আল্লাহ কেন এমন শাস্তি দিতেছে? কত মসজিদের বড় হুজুর সেদিন কি কইছে শুনো নাই? আল্লাহ যারে ভালোবাসে হ্যাঁ এই বিপদ আপদ বেশি দিয়ে পরীক্ষা করে। তাই বললা আল্লাহ আমার এত পরীক্ষা দিয়ে কষ্ট দিব? তোমার কি হয়েছে মা? তোমার ম্যাডাম শাসি আম্মারে রেখে কেন চলে আইছো? হিডা আমার শাসি আম্মা না, হিডা একটা ডাইনি। না 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 মা, এমন কথা কয় না মা, হ্যাঁ তোমার মুরব্বি। করছে তোরে? আমারে মারছে আর বকাও দিছে। কি করছ তুই? আমি শুধু গায়ে একটু গন্ধ শুকতে গেছিলাম, বিশ্বাস করবা গায়ে লাগেও নাই, ঠাস করে গলা একটা চটকনা দিল আর কইলো আমি নাকি ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, অসবের বাচ্চা, অনেক গালিও দিল। তখন তো চাচা কই আসছিল? চাচা কি করব, চাচা তামসা দেখছে। খুব খারাপ মানুষ আব্বা। ওরে মা রে মা, মা মন খারাপ করিস না মা, তোর চাচা সেই আগের চাচা নাই, বদলায় গেছে। যা থাক, কষ্ট পাইস না। আজকে তুই তোর বান্ধবী রাত্রির কাছে ঘুমা, যা। সত্যি যা। ভাইয়াটারে কষ্ট দিতেছে। চাচা সবকিছু তো আপনাকে বুঝায় বললাম, এখন দেখেন না কিছু করা যায় কিনা। চাচা কিছু বলেন। আসলে হয়েছে কি, সবই আমি বুঝছি। একটা জায়গায় কিন্তু আমি
আটকে যাইতেছি। কোন জায়গা মেম্বার চাচা? হইতেছে কি মানে আমি তো ধরেন মানে তিন ধরেন নির্বাচিত প্রতিনিধি, আলাল আর আলালের বই লগিয়া আমার এলাকার ভোটার। এখন তাগো বিপক্ষে যাওয়াটা কি আমার ঠিক হবে? তো ইয়াং বিয়াই, আমি তো আপনাকে বিপক্ষে যেতে বলছি না, আমি তো বলছি দুলালের ন্যায্য পাওনা দুলালকে বুঝিয়ে দিতে। না বেআইন, না ঠিক আছে। আলাল কিন্তু অনেক কষ্ট কইরা দুলালরে পড়াশোনা করাইছে না? কি দুলাল করাইছে না? দুলালরে বড় অফিসারও বানাইছে। এখন একটা জায়গায় বেআইন আমার চিন্তা, সেটা হইল গিয়া গ্রামের মানুষ কিন্তু ওই আলালের পক্ষেই থাকবো। আমার গ্রামের সকল মানুষ প্রয়োজন নেই, আমার শুধু ইয়াং বেয়াই আমাদের সাথে থাকলেই চলবে। আঙ্কেল, জমি জমা ভাগ করে দিয়ে ওই জমিটা আপনিই কিনে নিন। আমি কিনে নেবো মানে? কিরে আলাল, তুই কি জমি জমা বিক্রি করে দিয়া একবারে চলে যাবি নাকি? না বেচা কি করবো চাচা কোন? এখানে তো আর সারা জীবন পইরা থাকবো না, ঢাকায় যাইতে হইব। আর ঢাকায় চাকরির পাশাপাশি চিন্তা করছি একটা ব্যবসা বাণিজ্য করব। মোটামুটি সবকিছু ঠিকঠাক, 50 লাখ টাকার মতো লাগবো। আর আম্মু বলছে 20 লাখ টাকা দিব আমার। 50 লাখ লাগবো? না আমি বুঝলাম বেন, ধরেন আপনি 30 লাখ টাকা দিয়ে বাকি থাকে 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা কিভাবে ম্যানেজ করবো? আর তোর যে জমি জিরাত আছে এগুলা বেচা মনে হয় না তুই 30 লাখ টাকা পাবি। বড় জোর তুই কত 15-16 এরকম পাবে। ওটা হলেই চলবে, 15-16 লাখ টাকা হলেই চলবে, বাকি টাকা আমি ম্যানেজ করে দেবো। প্লিজ বেয়াই, আপনি ওর জমিটা বিক্রি করার ব্যবস্থা করে দেন প্লিজ বেয়াই, ইয়াং বেয়াই আমার, আপনি আমাকে এই হেল্পটা করবেন, করতেই হবে আপনাকে। অবশ্যই করতে মানে হবে ভাই, তবে জমিটা কিন্তু আমার কাছে বিক্রি করতে হবে। হ্যাঁ অবশ্যই আপনার কাছে বিক্রি করবো চাচা। এখন চলেন ভাইজানে, এখনই কথাগুলো বলবেন, চলেন। আরে আসেন তো, চলেন আসেন। থাকেন, চা পানি আসবে, খেয়ে তারপর যাবেন। আসেন চাচা। আম্মু, তোকে আমি বলেছিলাম হাসি মাখা মুখ একদিন কাজে লাগবে। দেখলি ছবির মেম্বার কিভাবে বসে চলে এসছে। ওনার দিকে ওভাবে তাকায়ও না, আমার ওনার স্বভাব চরিত্র একদম ভালো লাগতেছে না। ভালো মন্দ বোঝার বয়স আমার হচ্ছে। আম্মু, মানুষ যখন প্রেমে পড়ে তখন কিন্তু সব বোধ শক্তি হারায় ফেলে, এটা ভুলা যায় না। আয় কি ব্যাপার মেম্বার সাহেব এত রাত্রে এখানে ডাকে আনলেন? ও বুঝছি, টাকার জন্য ডাকছেন। আমার ভাই আমারে কোনো টাকা দেয় নাই, তাই আপনারে দিতে পারুম না। আপনার ওই লোনের খাতায় লিখে রাখেন। আরে আমি তোর কোনো টাকার জন্য ডাকি নাই লাল, তোর ভাই একটা দাবি করছে সেই জন্য তোর আমি ডাকছি। দুলাল দাবি করছে? দুলাল, তুই মেম্বার সাহেবের কাছে কি দাবি করছস? শোন আমি বলতেছি তোকে যে জমিটা আছে এটার তো দুলাল অংশীদার, সেইটার ভাগ চাইতেছে দুলাল। কি দুলাল বাপের সম্পত্তির ভাগ চাইতেছে? সম্পত্তি বলতে আছে তুই বাড়ির ভিটাটা আর ওই রাস্তার পাশে 5 কাঠা জমি। এ দুলাল, এই সম্পত্তির ভাগ লয় তুই কি করবি রে ভাই? বেচা দিব, টাকাটা আমার লাগবো, ঢাকায় যায় ব্যবসা করব। একবার বিলের জমি বেচা তোর লেখাপড়ার খরচ উঠাইছি, মেম্বার সাহেবই কিনছে, তখন আবার বাপের ভিটা বেচা তোর ব্যবসা করতে হইব কেন রে ভাই? তুই তো ভালোই আছোস, চাকরি করে ভালো নাই তুই? দেখো ভাইজান, মানুষের অফিসে চাকরি করার কামলা খাটা একই কথা। তুমি হইতেছো যে অশিক্ষিত কামলা আর আমি হইলাম শিক্ষিত কামলা। এই কামলাগিরি আর খাটতে ভাল লাগে না। আমি ঢাকায় যাই, আমি আমার মতো একটা ব্যবসা করতে চাই। তুমি আমার জমি জমাগুলো সব বুঝাই দাও, ওইটা বেচা আমি আমার যা করার আমি কইরা নিব। এ ভাই দুলাল, এই বাপ দাদার ভিটা বিক্রি না করলে হয় না? তুই কিন্তু চালাকি করতেছস, শত চালাকি কইরাও দুলালের যে ভাগ সেটা কিন্তু তুই আটকায় রাখতে পারবি না। আর
তোগো যে জমিটা আছে সেটা যদি পরিমাণে কমও হয়, অনেক দাম, তোর কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে কিনা লো। কি কন? মানে এত টাকা আমি কই পামু? আমি কামলা মানুষ, গরিব মানুষ। এই 15-20 লাখ টাকা কই থেকে জোগাড় করুম? তাইলে আর কি, তুই কালকার মধ্যে তোকে যে জমি আছে ওইটা বাটোয়ারা দলিল কইরা দুলালের জমি দুলালের বুঝাই দে। কথাটা যাতে মনে থাকে। মেম্বার চাচা, হ্যাঁ, ভাইজান তো কিছু বইলা গেল না। না বইলা যাইব কই? শোন, হ্যাঁ। তোর বাপ মরার লগে লগে তোর বাপের যে জমি আছে তোরা দুই ভাই সেটার অংশীদার হয়ে গেছিস, ওইটা ওরে দিতে হইব। আর যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করে আমারে খবর দিস, আমি জায়গা মতো সাইজ করে দেব। ঠিক আছে? ঠিক আছে চাচা, এলাম। আচ্ছা যান। তুমি কি এই মানুষটার মাইরা ফেলাই দিতে চাইতেছো দুলাল? হ্যাঁ, এত মানুষ কেমনে হইলা তুমি কও? এই বাপদাদার ভিটা বেচে দিতে চাইতেছো তুমি? এই ফকিন্নি মার্কা ভিটা রেখে আমরা কি করব? এই ফকিন্নি মার্কা ভিটা বেচেই তুমি টাকাটা নিতে চাইতেছো। আসার পর থেকে তোমার মুখে সারাক্ষণ শুধু এই কথাগুলাই, ফকির ফকিন্নি। তুমি যদি সত্যিকারের বড় লোক হইতা তাহলে আর এই ফকির ফকিন্নি শব্দগুলা ব্যবহার করতা না। আসলে তুমি একটা ফকিন্নির বাচ্চা। দুলাল, তোমার ভাবি আমার আম্মুকে অপমান করতেছে আর তুমি শুনতেছো, কিছু বলবা না? যত বড় মুখ না তত বড় কথা। তুমি জানো আমি কে? আমার বংশ পরিচয়, আমার বাবাকে? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মেয়েকে ফকিন্নি বাচ্চা বলেছো? বুঝতে পেরেছি, দুলাল জমি বিক্রির কথা বলাতেই তোমাদের স্বার্থে ঘা লেগেছে না? দুলাল, লাগবে না জমি, তুমি তাদেরকে ভিক্ষা দিয়ে দাও জমি। এতদিনে আমি আমার ভাই ভাবিকে চিনতে পারলাম। এই ভালোবাসা ছিল শুধু মুখে মুখে ভালোবাসা, আর এই ভালোবাসা স্বার্থের ভালোবাসা, সম্পত্তির লোভের ভালোবাসা। কি কও? কি করতেছ? এই দুলাল, এই ব্যাগ নিয়ে রাইতের বেলা কই যাচ্ছিস ভাই? চলে যাবো। চলে যাবি মানে? আমি আর এখানে থাকুম না। তোমারে আর ভাবিরে আমার ভালোভাবে চেনা হয়ে গেছে। তোমাদের মনের ভিতরে কি শয়তানি? তুমি আসলে একটা শয়তান। শয়তান? তুই ঠিক কথাই কইছিস। আমি আর তোর ভাবি শয়তান। আমরা দুজন যদি শয়তান না হইতাম তাহলে তোরে এত কষ্ট করে লেখাপড়া করতাম, এত কষ্ট করে মানুষ করতাম না, না করতাম না। আমরা শয়তান এই জন্য। তুই ঢাকায় যে 4 বছর ছিলি না ভাই, 4 বছর আমরা দুজন মাত্র 2 বেলা করে খাইছি। তোর বাস্তি না রে, সারা বছরে একটা করে জামা দিছি। আর স্কুলের যে ড্রেস আছে না, সে ড্রেস মানুষের বাড়ির থেকে ভিক্ষা করে পরাইছি। আমরা শয়তান জন্য আমরা দুজন অসুখ বিসুখে কখনোই কোনোদিন কোনো ওষুধ খাই নাই, ডাক্তারের কাছে যায় নাই। সেই তুই আমরা আমাকে আশা করতেছিস, তোর হাত ধরে অনুরোধ করতেছি রাতের বেলা কোনো যাইস না ভাই, কোনো যাইস না। তোমরা তোমরা দুলালের জন্য এত কিছু করেছো, অথচ এগুলো আমি কিছুই জানি না। কোনো বাবা মাও তার সন্তানকে এত কষ্ট করে মানুষ করে না, আর তোমরা ভাই ভাবি হয়ে যা করেছো। আচ্ছা দুলাল, তুমি তো কোনোদিন আমাকে তোমার ভাই ভাবির এই স্যাক্রিফাইসের কথা বলনি, কেন বলনি? হোয়াই? আম্মু, আমি তো ভেবেছি আপনি সব জানেন। রাইসা যে আপনাকে কিছু বলেনি সেটা তো আমি জানি না আম্মু। ওনাদের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আমারে মাফ করে দাও ভাই ভাবি। তোকে কি আলাদা করে ইনভাইটেশন দিতে হবে নাকি? ক্ষমা চা। আম্মু, কি হয়েছে তোমার? মাথা ঠিক আছে? যে বলছি তা কর, এখন সাপের মন্ত্র পড়ে কাজ হবে না। ক্ষমা চা। আই এম সরি ভাইজান, ভাবি সরি, আমাকে মাফ করে দেন। আলাল, দুলালের বড় ভাই হিসাবে তুমি তো আমার সন্তানের মতোই। আমি
তোমাকে একটা পরামর্শ দিতে চাই, যদি তুমি শোনো। কোন কি পরামর্শ? কোন কোন মামা? আমি যতটুকু জানি তোমার মেয়েটা অনেক মেধাবী, তাই না? অনেক ব্রিলিয়ান্ট, ওর চাইতেও ভালো ওর মাস্টার কর। ক্লাস 7 এ উঠছে, কখনো সেকেন্ড হয় না। সেজন্যই তো বলছি, এমন একজন মেধাবী মেয়ের জীবন নষ্ট করো না। ওকে ঢাকাতে নিয়ে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দাও, দেখবে ওর ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। এখানে তো ঠিক মতো পড়াইতে পারি না মা, ওই মা আবার ঢাকায় পড়ানো স্বপ্ন দেখায়েন না। স্বপ্ন না, সত্যি। আলাল গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে খায়। আর মানুষের বাসায় কাজ না করে আলাল আর দুলাল যদি একসাথে ব্যবসা করে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো বৌমা? এখানকার সবকিছু বেচে দিয়ে ঢাকায় গিয়ে ব্যবসা করো, আর কত গরিব থাকবা। ভেবে দেখো কি করবা। ভাইজান, আম্মু কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি। আপনারা যদি ঢাকায় যান তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। 2 ভাই মিলা ব্যবসা করলাম, আয়নাও একটা ভালো স্কুলে পড়াশোনা করতে পারলো। আমাদের কেউ আর গরিব খামলা কইতে পারবো না। বিষয়টা চিন্তা করো ভাইজান। ভাবি, বুঝাও। হ্যাঁ করে খারাপ জানলেও মা ওই মা কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই। ভিটা বাড়ি বেচা চইলা গেলে পুরা গ্রাম সাইডে তো চইলা যাইতে হইব। বিটা রেখে কি করবা গো? আমগো কি পোলা আছে? যারা পোলার মতো মানুষ করছি হ্যাঁ তো বিটা বেচা যাইতে চাইতেছে। তোমার এই কথাটা ঠিক আছে, কিন্তু ওই যে আমাগো আয়নার ভবিষ্যৎ বললে তো কিছু আছে নাকি? আর তো কিছুই থাকবো না। আহা, আয়নার ভবিষ্যতের কথা চিন্তা করেই তো ঢাকায় যাইতে চাইতেছি। পরে পড়াশোনা করে মানুষ বানাবো। ঠিক আছে, পরে ভাইবা দেখমুনি। আমরা এখানে ঘুমামু, এই বিছনা টিছনা করো, আমি আইতাছি। যাও। আম্মু, আপনারা তাহলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন, আমি একটু মেম্বার চাচার সাথে কথা বলে আসি। আচ্ছা যাও, খুব ভালোভাবে খুলে বলবা, আর 2 ভাইয়ের পুরো জমির হিসাব ভালোভাবে জেনে আসবা, সাথে বাজার দরটাও জেনো। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা। শুয়ে পড়ুন। আম্মু, তোমার মাথায় কি চলতেছে বলো তো? হঠাৎ করে এরকম উল্টাপাল্টা বুদ্ধি করা শুরু করলা? আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি। এই আলাল দুলালের জন্য যা করেছে তা কোনো বাবা মাও তার সন্তানের জন্য করে না। আর গ্রামের মানুষের কাছে এই ইমোশনের মূল্য অনেক বেশি। এখন যদি কোনো কারণে সালিশ ডাকা হয়, তাহলে প্রত্যেকটা গ্রামের মানুষ আলালের পক্ষে কথা বলবে। এসেছিলাম শুধু দুলালেরটা নিতে, এখন আলাল দুলাল দুজনেরটাই নেব। সবকিছুই বুঝতে পারলাম, কিন্তু এই গাইয়া বুদ্ধদেরকে ঢাকায় নিয়ে গিয়ে তুমি কি করবে? কেন? মা আর মেয়ে হবে বিনা বেতনের কাজের বুয়া, আর আলাল হবে বাড়ির দারোয়ান। আয়নার পড়ালেখা কি হবে? হইব না, গরিবের এত লেখাপড়া শিখে কি হইব? সত্যি মা, তুমি একজন জিনিয়াস। ভাবি, ভাইজান কি সিদ্ধান্ত নিল? কিছুই তো আর জানাইলা না। এখন কি আমরা থাকবো নাকি চলে যাবো? কিছুই তো বুঝতেছি না রে ভাই। সারা রাত কোনো কথা কয় নাই, শুধু একটা কথাই কইছে যে এত বড় সিদ্ধান্ত লওয়াটা কি ঠিক হইব? আলাল বাবাজি মনে হয় একটু সময় নিতে চাচ্ছে। আলাল, জি মা। তুমি সময় নিতে চাও নাও, তবে একটা কথা মনে রেখো, গরিব হয়ে জন্ম নেওয়াটা কিন্তু অপরাধ না। চেষ্টা না করে অলস হয়ে বসে থেকে গরিব থাকাটা অপরাধ। সেটা আমি জানি মা। এই পৃথিবীতে অনেক গরিব মানুষ আছে যে কষ্ট করে বড় লোক হয়েছে। তাহলে কেন তুমি নিজেরে গরিব বানায় রাখতে চাইতেছো ভাইজান, কও তো? আমরা যদি 2 জন কষ্ট করি, একদিন ঠিকই তো বড় লোক হয়ে যাবো। সেটাও আমি জানি রে ভাই, কষ্ট করলে কেষ্ট মিলে। তাহলে কেন তো ভাবতেছ? ভাবতাছি যদি ব্যবসা করতে গিয়া ফেল করি তাহলে তো সবকিছু হারাইতে হবে। আমগো হারানোর আর কি আছে কও?
নাহলে গরিব আবার গরিবই হয়ে যাবো। তুমি আবার কামলা দিবা? ঢাকা শহরে কি কামের অভাব আছে? কাম করা লাগলে আমিও করবো। তাও আমি আমার আয়নারে ঢাকার বড় স্কুলে পড়াইতে চাই। ভাইজান, আপনি আর না বললেন না, ভাবির এই স্বপ্নটা আপনি পূরণ করেন। আমি আবার বলতেছি, আয়নার মধ্যে সকল সম্ভাবনা আছে। ও যদি পড়াশোনা ঠিক মতো করতে পারে তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা খুশি সেটাই হতে পারবে। আব্বা, আব্বা, আমি ঢাকার স্কুলে পড়তে চাই আব্বা। আচ্ছা ঠিক আছে, যা, তোরে আমি ঢাকার স্কুলে পড়ামু। ও দুলাল, দুলাল তুই জমি বেচার ব্যবস্থা কর, আমরা ঢাকায় চলে যাবো, সব কিছু ছাইরা দিয়ে ঢাকায় যাবো।